বিশ্ব অর্থনীতিতে গত কয়েক দশকের সবচেয়ে বড় পরিবর্তনগুলোর একটি হলো উৎপাদন শিল্পের নতুন কেন্দ্র হিসেবে দক্ষিণ পূর্ব এশিয়ার উত্থান। আমরা সবাই চীনের কথা জানি, কিন্তু এর ভেতরে ধীরে ধীরে গোপনে গোপনে ভিয়েতনাম এখন উৎপাদন শিল্পের একটি বড় কেন্দ্র। অ্যাপেল, স্যামসাং, ইন্টেল, নাইকি, অ্যাডিডাসের মতো বড় কোম্পানিগুলো এখন চীনের পাশাপাশি নতুন উৎপাদন কেন্দ্র খুঁজছে। আর সেই তালিকায় এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি নাম ভিয়েতনাম। মাত্র কয়েক দশক আগে যেখানে ভিয়েতনাম ছিল একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ, সেই দেশটি এখন কিভাবে উৎপাদনের এই বিশাল কেন্দ্রে পরিণত হলো, এ এক সত্যিকারেই বিস্ময়। আজকের ভিডিওতে আমরা এই গল্পই শোনাবো আপনাদেরকে। আশা করি শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আমরা আজকের এই ভিডিওতে এটাও বলার চেষ্টা করব, ভিয়েতনাম যদি পারে তাহলে বাংলাদেশ কেন পারবে না? আমরা ভিয়েতনাম থেকে কি শিখতে পারি? সুপ্রিয় দর্শক, চলুন আমরা বিস্তারিত আলোচনায় যাই। আমরা শুরুটা যদি বলি তাহলে বলতে হবে যুদ্ধের ধ্বংসস্তূপ থেকে ভিয়েতনামের যাত্রা। ভিয়েতনামের ইতিহাস দীর্ঘ যুদ্ধের সঙ্গে জড়িত। আমেরিকা সেখানে 16 বছরের বেশি যুদ্ধ চালিয়েছে এবং ভিয়েতনামের মতো একটি দেশ একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। যদিও সেখানে আমেরিকা প্রচণ্ডভাবে মার খেয়েছে এবং সেখান থেকে হাত গুটিয়ে নিতে বাধ্য হয়েছে, কিন্তু বাস্তবতা হচ্ছে এটাই যে ভিয়েতনাম ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। 20 শতকের মাঝামাঝি সময়ে এই দেশটি ভয়াবহ যুদ্ধের ভেতর দিয়ে গেল এবং যুদ্ধ শেষে এই দেশটির অর্থনীতি ছিল দুর্বল, শিল্প ছিল ভঙ্গুর, সীমিত অবকাঠামো তাও ধ্বংসপ্রাপ্ত। এই অবস্থা থেকে বেরিয়ে এসে 1986 সালে এই ভিয়েতনাম একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়। তারা শুরু করে ডয় ময় বা অর্থনৈতিক সংস্কার। খেয়াল করুন, সংস্কার, অর্থনৈতিক সংস্কার। এই যে সংস্কার, এই সংস্কারের মূল লক্ষ্য ছিল সরকার নিয়ন্ত্রিত অর্থনীতি থেকে বেরিয়ে এসে বাজার অর্থনীতি বা মুক্ত বাজার অর্থনীতিতে প্রবেশ করা, বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা এবং রপ্তানিমুখী শিল্প গড়ে তোলা। এই সিদ্ধান্তই ভিয়েতনামের অর্থনৈতিক পরিবর্তনের ভিত্তি তৈরি করে দেয়। এখানে সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে তারা বিদেশি বিনিয়োগের কৌশল নিল, বিদেশি বিনিয়োগ আকর্ষণের চেষ্টা করল। এই বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য তাদের কৌশলটা কী ছিল এটা বোঝা খুব জরুরি। ভিয়েতনাম ঠিকই বুঝেছিল তাদের ডেভেলপমেন্টের জন্য, তাদের অর্থনীতির উন্নয়নের জন্য, তাদের শিল্পায়নের জন্য বিদেশি বিনিয়োগ প্রয়োজন। এই জন্য তারা বহুজাতিক কোম্পানিগুলোর জন্য তৈরি করে একটা বিনিয়োগ বান্ধব বা ব্যবসা বান্ধব পরিবেশ। সরকার তাদের কর সুবিধা দেয়, বিশেষ অর্থনৈতিক অঞ্চল ইপিজেড এটা তৈরি করে। বিদেশি কোম্পানিগুলো যে আসবে তাদের যে প্রোডাকশন ফ্যাসিলিটি, এগুলো কি হবে, এগুলো করার জন্য সহজ পথ তৈরি করে দেয় ভিয়েতনামের সরকার। এর ফলাফল খুব দ্রুত বোঝা যায়। খুব উল্লেখযোগ্য মাত্রায় দক্ষিণ কোরিয়ার স্যামসাং কোম্পানি ভিয়েতনামে বিশাল বিনিয়োগ নিয়ে আসা। এখন স্যামসাংয়ের স্মার্টফোন যেগুলো তৈরি হয় তার একটা বিরাট অংশ তৈরি হয় ভিয়েতনামে। অ্যাপেলের যে সরবরাহ ব্যবস্থা অর্থাৎ সাপ্লাই সিস্টেম যেটা, এর গুরুত্বপূর্ণ অংশ ভিয়েতনামে তৈরি হয়। প্রশ্ন হচ্ছে যে কেন কোম্পানিগুলো ভিয়েতনামকে বেছে নিচ্ছে, অ্যাপেল, স্যামসাংয়ের মতো কোম্পানি? এর প্রথম কারণ হচ্ছে ম্যান পাওয়ার, শ্রমশক্তি। ভিয়েতনাম তুলনামূলক কম খরচে দক্ষ জনশক্তি দিতে পারছে। দ্বিতীয় কারণ হচ্ছে রাজনৈতিক এবং অর্থনৈতিক স্থিতিশীলতা, খুব ইম্পর্ট্যান্ট। বিশ্বের যত বড় বড় কোম্পানি যেখানে যায় তারা দেখতে চায় দীর্ঘমেয়াদে এই দেশটা, এই ভূখণ্ডটা নিরাপদ কিনা, স্থিতিশীল কিনা, রাজনৈতিকভাবে অন্তত। আর তৃতীয় কারণ ছিল মুক্ত বাণিজ্য। যেহেতু মুক্ত বাণিজ্যের সুবিধা দিয়ে দিয়েছে ভিয়েতনাম তাদের অর্থনৈতিক সংস্কারের ফসল হিসেবে, তারা যে অর্থনৈতিক সংস্কার কর্মসূচি হাতে নিল, তারপর বিশ্বের বিভিন্ন দেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি করলো। এতে কি হলো, ভিয়েতনামে উৎপাদন করে বিভিন্ন পণ্য
বিশ্বের বড় বড় বাজারগুলোতে পাঠিয়ে দেওয়া সম্ভব হচ্ছে। আর একটা বড় কারণ, চতুর্থ কারণ, যেটা ভৌগোলিক কারণ, ভিয়েতনামের অবস্থান। চীনের কাছাকাছি যেহেতু ভিয়েতনামের অবস্থান, সেই কারণে চীনের সরবরাহ যে সিস্টেমটা তার সাথে প্রায় যুক্ত হয়ে যাওয়ার সুযোগ ছিল ভিয়েতনামের। এখন প্রশ্ন হচ্ছে, চীনের অনেক শিল্প প্রতিষ্ঠান ভিয়েতনামে ট্রান্সফার হচ্ছে, বা চীন থেকে অনেকে ভিয়েতনামেও এখন গন্তব্য খুঁজে নিচ্ছেন ভিয়েতনামকে। প্রশ্ন হচ্ছে, ভিয়েতনাম কি চীনের বিকল্প নাকি সহযোগী? অনেকেই বলেন ভিয়েতনাম এখন চীনের বিকল্প হয়ে উঠছে, কিন্তু বাস্তবতা খানিকটা ভিন্ন। ভিয়েতনাম চীনের প্রতিদ্বন্দ্বী হওয়ার পাশাপাশি চীনের সরবরাহ ব্যবস্থা, যেটা সাপ্লাই সিস্টেম বা সাপ্লাই চেন, তার সাথেও কিন্তু ভিয়েতনাম যুক্ত। অনেক কোম্পানি চায়না প্লাস ওয়ান এই কৌশল অনুসরণ করছে, অর্থাৎ পুরো উৎপাদন ব্যবস্থা চীন থেকে সরিয়ে না এনে একটা অংশ ভিয়েতনামে নিয়ে আসলো, আর বড় অংশ হয়তো চীনে থেকে গেল। তার মানে চীন প্লাস ভিয়েতনাম, এই যে চায়না ওয়ান প্লাস, এই যে কৌশল, এই কৌশল গ্রহণ করছে অনেক কোম্পানি, আর সেই সুবিধা পাচ্ছে ভিয়েতনাম। এখানে প্রশ্ন হলো, বাংলাদেশের জন্য কি শিক্ষা? আমরা এই যে সিস্টেম, এই যে তাদের ডেভেলপমেন্ট কর্মসূচি, এই যে তাদের সংস্কার, এই যে তাদের শিল্প উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়নের চেষ্টা প্রচেষ্টা, এখান থেকে বাংলাদেশ কি শিখতে পারে? আমরা কি শিখতে পারি? আমরা কি তাদের মতো, অর্থাৎ ভিয়েতনামের মতো হতে পারি? আমাদের সামনে নিশ্চয়ই সেই রকম সুবিধা আছে। তার কারণ হচ্ছে আমাদের ভৌগোলিক অবস্থান, আমাদের শ্রমবাজার, আমাদের তরুণ শ্রমশক্তি, অনেক বড় শ্রমবাজার। কিন্তু এছাড়া পোশাক শিল্পে কিন্তু আমাদের অলরেডি শক্ত অবস্থান আছে। আমাদের যে ভৌগোলিক অবস্থান, একদম বঙ্গোপসাগরের সাথে আমাদের অবস্থান, এবং ভারত মহাসাগরের প্রবেশদ্বার আমাদের বঙ্গোপসাগর। পাশাপাশি আমাদের একটু দূরেই দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বিশাল বাজার, বিরাট বিস্তীর্ণ অঞ্চল। আমাদের সাথেই মিয়ানমারের সীমান্ত, এবং সেখান থেকে চীনের মতো, অর্থাৎ মহাচীনের সীমান্ত। চীন বলা যায় আমাদের একেবারে প্রতিবেশী দেশ। এইরকম একটা অবস্থার ভেতর দিয়ে যখন আমাদের অর্থনীতি যাচ্ছে, আমাদের সামনে এই সমস্ত সম্ভাবনা যখন আছে, তখন আমরা অবশ্যই এই সমস্ত সম্ভাবনাকে কাজে লাগাতে পারি। আমি সবসময় জোর দিয়ে বলি, আমাদের যে বিরাট বিশাল তরুণ সমাজ, যে তরুণ শ্রমশক্তি, এই শ্রমশক্তি, অর্থাৎ এই তরুণদেরকে যদি আমরা বিশেষভাবে প্রশিক্ষিত করে তুলতে পারি, ভাষায়, কাজে, কর্মে এবং বিভিন্ন রকম ট্রেনিং দিয়ে, তাহলে এই শ্রমশক্তি, এই তরুণ সমাজ আমাদের একটা বড় শ্রমশক্তিতে পরিণত হবে, এবং এই শ্রমশক্তিকে কাজে লাগিয়ে আমাদের অর্থনৈতিক উন্নয়ন ঘটানো, শিল্প উৎপাদন বাড়ানো, শিল্পায়ন করা, এই সবই সম্ভব। অবশ্যই কিছু চ্যালেঞ্জও আছে আমাদের সামনে। শুধু কম মজুরি, অর্থাৎ সস্তা শ্রম দিয়ে এই যে শিল্পায়ন আমরা যেটা করতে চাই, সেই জায়গায় কিন্তু টিকে থাকা বা সেই লক্ষ্যে পৌঁছানো কঠিন হবে। তাহলে কি করতে হবে? অ্যাকচুয়ালি বাংলাদেশকে যেতে হবে উচ্চ প্রযুক্তির ভেতর দিয়ে, অর্থাৎ উচ্চ প্রযুক্তি আমাদেরকে আমদানি করতে হবে, আনতে হবে, ব্যবহার করতে হবে। তার মানে সহজ কথাই উচ্চ প্রযুক্তির শিল্পে যেতে হবে আমাদেরকে। ইলেকট্রনিক্স উৎপাদনে, অটোমোবাইলের যন্ত্রাংশে, অর্থাৎ গাড়ির পার্টস, সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলিতে যেতে হবে আমাদেরকে। ব্যাপারটা হয়তো এখন মনে হলে অনেকে হাসবে, বাট সম্ভব। আমাদের এই যে তরুণ প্রজন্ম, সেখানে যে মেধাবী তরুণ তরুণী নেই, তারা যে নিজেদের মতো করে বা বিভিন্ন প্রতিষ্ঠানের আওতায় এই সমস্ত কাজ করছে না বা করতে পারবে না, তা কিন্তু না। সেমিকন্ডাক্টরের যে বিষয়টা, এটা যদিও জটিল প্রযুক্তি, ঠিক আছে, এটা তো মানুষ করে, তাইওয়ানের লোকজন পারে যদি, ভিয়েতনামের লোকজন পারে যদি, বা আরও যদি কেউ পারে, তাহলে আমরা কেন পারবো না? চেষ্টা করতে হবে, চেষ্টার বিকল্প নেই। আমাদের এই সমস্ত, এই যে বললাম যে সেমিকন্ডাক্টর উৎপাদন, অ্যাসেম্বলি, অটোমোবাইল অ্যাসেম্বলিতে যেতে হবে, আরও অনেক কিছু বললাম। এর ভিতরে সবার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ দরকার দক্ষ জনশক্তি তৈরির কাজ। এই দক্ষ জনশক্তি যখনই আমরা তৈরি করতে পারবো, তখন আমাদের সামনে অনেক কিছু সহজ হবে। ভিয়েতনাম থেকে আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষাও হচ্ছে, ভিয়েতনাম কিন্তু শুধুমাত্র শ্রম বিক্রি করে না, অর্থাৎ তাদের ম্যান পাওয়ার আছে, সেই লোকজন দিয়ে যে অন্যের শিল্প প্রতিষ্ঠান বড় করে দিয়েছে, ব্যাপারটা কিন্তু শুধু তাই না। বিভিন্ন কোম্পানি যে শিল্প প্রতিষ্ঠান করতে আসলো, তাদের জন্য ব্যবসা বান্ধব, বিনিয়োগের মতো সুন্দর উপযুক্ত পরিবেশ করে দিয়েছিল। আমরা ভিয়েতনাম নিয়ে আলোচনা করছি,
তাহলে এই দেশটির ভবিষ্যৎ কোথায়? একথা বলতে একদম দ্বিধা নেই যে তারা খুবই একটা স্ট্রং পজিশনে পৌঁছেছে এবং আগামী 1-2 দশকে তারা আরও অনেক অনেক উপরে চলে যাবে। তারা বিশ্ব অর্থনীতিতে গুরুত্বপূর্ণ জায়গা করে নেবে, এতে কোনো সন্দেহ নেই। কারণ বিশ্ব এখন সাপ্লাই সিস্টেম, যেটা সাপ্লাই চেইন, এটাতে বৈচিত্র্য আনতে চায়। ভিয়েতনাম সেই বৈচিত্র্যের একটা অংশ। আমেরিকা, ইউরোপ, জাপান এ সবাই বিকল্প উৎপাদনের জায়গা খুঁজছে। এই যে বৈশ্বিক পরিবর্তন শিল্প এবং উৎপাদনের ক্ষেত্রে, এই শিল্প এবং উৎপাদনের ক্ষেত্রে ভিয়েতনাম অবধারিতভাবে অনেকের এখন আস্থাভাজন জায়গা, আস্থার জায়গা, এবং এই আস্থা আগামী 1-2 দশকে নষ্ট হবে এমন কোনো কারণ মনে হয় নেই। এখানে অবশ্য আরেকটা বিষয় আছে, চীনের সাথে ভিয়েতনামের কিন্তু একটা প্রতিদ্বন্দ্বিতা আছে ভৌগোলিক রাষ্ট্রীয়ভাবে। সেই প্রতিদ্বন্দ্বিতায় জাপান, আমেরিকা, দক্ষিণ কোরিয়া অর্থাৎ চীনের যারা প্রতিদ্বন্দ্বী দেশ, তারা কিন্তু ভিয়েতনামকে সাপোর্ট দিচ্ছে। এটা আর একটা বাস্তবতা। তো সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা শেষ করতে চাই। আলোচনা শেষের দিকে গিয়ে বলবো, ভিয়েতনামের এই যে রূপান্তর, এই যে পরিবর্তন, এই যে উন্নয়ন মডেল, এই যে তাদের সংস্কার, তাদের যে চেষ্টা, তাদের নিজেদেরকে শিল্পায়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে কৌশল, এই সমস্ত জায়গা থেকে আমরা বাংলাদেশ অবশ্যই কিছু শিক্ষা নিতে পারি, অবশ্যই আমরা কাজ করতে পারি। ভিয়েতনামের যেমন সাগর আছে, যেমন চমৎকার একটা ভৌগোলিক অবস্থান আছে, আমাদের কিন্তু তার চেয়ে কোনো অংশে কম না। আমরা অনেক চমৎকার জায়গায়, এইরকম একটা জায়গায় থেকে, এবং চীন যখন আমাদের দিকে হাত বাড়িয়ে দিতে চাইছে, মিয়ানমারের ভেতর দিয়ে করিডোর নিয়ে আমাদের শিল্পায়নে, আমাদের অনেক কিছুতে সহযোগী হতে চাইছে, তখন আমরা অবশ্যই সহজেই অনেক কিছু করতে পারি বলে মনে হয়। একটা কথা মনে রাখতে হবে, আগামী দিনে কোনোভাবেই শুধুমাত্র সস্তা শ্রম দিয়ে অনেক বড় কিছু করে ফেলা যাবে, শিল্পায়ন করে ফেলা যাবে, অর্থনৈতিক ডেভেলপমেন্টটা একদম চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া যাবে। সেমিকন্ডাক্টর, তারপরে আপনার অটোমোবাইলের পার্টস অ্যাসেম্বলি ইত্যাদি ইত্যাদি, এগুলো সব যে আমরা সস্তা শ্রম দিয়ে করে ফেলতে পারবো, ব্যাপারটা তা নয়। এর জন্য দরকার দক্ষ জনশক্তি, আর দক্ষ জনশক্তি হলেই তাদের মজুরি অর্থাৎ তাদের বেতন ইত্যাদি ইত্যাদির পরিকাঠামো বেশ ভালো করতে হবে। এগুলো সবই সম্ভব যদি আমরা উদ্যোগ নিই। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করছি, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান খুব সম্প্রতি কয়েকটা সেমিনার, কয়েকটা সম্মেলনে এই রকমের অর্থনৈতিক উন্নয়নের কথাই বলেছেন। আমি যখন এই দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার অর্থনীতি, আমাদের বাংলাদেশের করণীয়, আমরা কোথায় যাব, আমাদের অবস্থান কি, এই সমস্ত নিয়ে কথা বলছি, তার পরপরই কয়েকটা সম্মেলন হয়েছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান অনেকটা এই ধাঁচের কথাবার্তাই বলেছেন। সেক্ষেত্রে আমরা মোটামুটি বলতে পারি যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সদিচ্ছা আছে। এই সদিচ্ছাটাকে কাজে লাগিয়ে জনশক্তিকে সত্যিকার অর্থে শক্তিতে পরিণত করে, দক্ষ শ্রম শক্তিতে পরিণত করে, আমাদের কিছু সংস্কার এবং আমাদের যে রাজনৈতিক এবং অর্থনৈতিক স্থিতিশীলতা, জ্বালানির পরিবেশ সুন্দর করা, বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করা, এগুলো করতে পারলে আমাদের এখানেও বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা সম্ভব এবং এখান থেকে বেশ বড়সড় অর্থনৈতিক উন্নয়নের কর্মকাণ্ড পরিচালনা করা সম্ভব। আমরাও বিশ্ব অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ জায়গায় চলে যেতে পারি, এটা অসম্ভব কিছু না। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা এখানে শেষ করতে চাইছি। পরিশেষে আমরা এই প্রত্যাশা করব, বাংলাদেশ উন্নতি করুক, বাংলাদেশ এগিয়ে যাক। আপনারা কি ভাবছেন? আমরা আজকের ভিডিওতে যে কথাগুলো বললাম, এগুলো করলে কি বাংলাদেশের উন্নয়ন সম্ভব? আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন প্লিজ। পরিশেষে বলবো, আপনারা সবসময় টক উইথ সিরাজ ইনসাইটের সাথেই থাকুন। দর্শক, আজকের আলোচনা এখানে শেষ করছি। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।